আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। অক্টোবরকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সচিব বললেন, দিনক্ষণ ঠিক হয়নি, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশ পেলে তফসিলের সময় নির্ধারণ হবে। এই মাসে ভোট কেন্দ্র চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে চিঠি দেবে ইসি। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে রাজনৈতিক দলের প্রভাব যেন না থাকে, সেদিকে কমিশনকে সতর্ক থাকতে হবে। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ বিএনপি সরকার গঠন করার পর এবার প্রথম স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন থেকে জানা গেছে, অক্টোবরের প্রথম দিকেই নির্বাচন শুরু হবে। সে লক্ষ্যে আগাচ্ছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানালেন, তফসিলের তারিখ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। এবার দলীয় ব্যানারের নির্বাচন হবে না, কাজে আচরণবিধিতে কিছু পরিবর্তন আসবে। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং সিটি কর্পোরেশন, এর আইন যেগুলো আছে সময়ের সাথে সাথে একটু রিভিউ করা উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। লজিস্টিক্স আমাদের প্রিপারেশন আছে, সংযোজন করতে হবে প্রতীক তালিকায়, কারণ আমাদের এখন জানা মতে হচ্ছে 119টা প্রতীক আছে। জাতীয় সংসদের মতো স্থানীয় সরকার নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে জানালেন সচিব। আমরা জাতীয় সংসদ নির্বাচনে একটা রক্তপাতহীন, জাল ভোটবিহীন, ব্যালট বাক্স ছিনতাইবিহীন এরকম একটা করেছে, তো আমরা এটাও করব। আপনারা নিঃসংকোচে ভোটে অংশগ্রহণ করেন, নিঃসংকোচে ভোট দেন এবং খুশি মনে বাড়ি ফিরে যাবেন। সহিংসতা আমরা চাই না। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, সরকারি দলের প্রভাব যেন না থাকে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ রাখতে হবে নির্বাচন কমিশনের। সেই সঙ্গে সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একটা রাজনৈতিক দলের আন্ডারে যখন নির্বাচন হয়, তখন প্রভাবকে তুমি কিছুতেই এড়াতে পারবে না, কারণ ছোট জায়গায় সবাই জানে কে কোন পার্টি করে। কিছু কিছু পার্টিকে নিষিদ্ধকরণও করা হয়েছে। এখন তারা কোন রূপে কিভাবে এসে যে নির্বাচনে দাঁড়াবে, নির্বাচন কমিশনের এমন একটা উপায় বের করা উচিত যেখানে পলিটিক্যাল পার্টির কোনো রকমই হস্তক্ষেপ কিংবা প্রভাব থাকবে না। আমরা দেশে গণতান্ত্রিক চর্চা রাখতে চাই কি রাখতে চাই না, এইটা যদি পলিটিক্যাল পার্টি এবং এখনকার বর্তমান সরকার যদি বুঝতে পারে, একদম নিরপেক্ষভাবে রাখতে পারে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। অক্টোবরের প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং বছরের শেষে পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। পরীক্ষার আগেই ঝরে পড়েছে হাজারো স্বপ্ন। এবারের এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের প্রায় 36%ই অংশ নিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল অনুপস্থিতি কি হঠাৎ করেই? পরিসংখ্যান বলছে না। গত 5 বছরেও এই হার ছিল গড়ে 20 থেকে 29% ঘরে। ধারাবাহিকভাবে এই উচ্চ হার কেন বাড়ছে তা নিয়ে অবশেষে টনক নড়েছে মন্ত্রণালয়ের। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্যার গভীরতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। খোঁজা হচ্ছে স্থায়ী সমাধান। অঙ্কন চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। 2024 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী। 2026 সালের চলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ফর্ম পূরণ করেছে মাত্র 9.5 লাখ, অর্থাৎ মাঝপথেই হারিয়ে গেছে প্রায় 5,500 শিক্ষার্থীর স্বপ্ন। এবছর ঝরে পড়া এই হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান বলছে, 2022 সালে উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ার হার ছিল 21%, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 29.86%। তবে 2024 সালে কিছুটা কমে 29% পৌঁছলেও 2025 সালে পুনরায় বেড়ে দাঁড়ায় 29.30%। চলতি বছরের পরীক্ষায় শিক্ষার্থীদের প্রায় 36%ই পরীক্ষার টেবিল থেকে ছিটকে পড়েছে, যা গত বছরের তুলনার চেয়ে প্রায় 7% বেশি। উচ্চশিক্ষার গণ্ডির ছোঁয়ার আগেই কেন ঝরে যাচ্ছে শিক্ষার্থীরা, এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী জানান, এর নেপথ্যে অর্থনৈতিক সংকট, বাল্যবিয়ে এবং কর্মসংস্থানের তাগিদ সহ অন্যান্য বিষয়। মূলত আপনার রেজিস্ট্রেশনের পরে ফর্ম ফিল আপই করে না, এই গ্যাপটা কিন্তু এই টেস্টের পরে টিচারদের স্টিপুলেশন ফর বেটার এই পড়ালেখা সেটা নয়।
এরা কিন্তু ওই ফর্ম ফিল আপই করতে আসেনি এবার, এই জায়গাটাই অ্যাড্রেস করতে হবে আমাদের। এই সংকট থেকে উত্তরণের জন্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। রুট কজ অফ দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম আমরা অ্যাড্রেস করবো, যেন এটা যেন আগামী দিনে না হয়। এটা একটা মানে ভীতিমূলক, এত বড় পরিসংখ্যান 54% চলে গেছে টেকনিক্যালে, 44% চলে গেছে মাদ্রাসায়, 33% চলে গেছে আপনার জেনারেল এডুকেশন স্কুলে। ইটস এ সিরিয়াস কোশ্চেন, আমাদের এগুলি অ্যাড্রেস করতে হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমাতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ সহ নানামুখী শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করবে বলে জানান শিক্ষামন্ত্রী। যে সার্টেন পার্সেন্টেজ সবসময় এসএসসির পরে এইচএসসিতে ড্রপ করে। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। যুব সমাজকে ফুটবল উন্মাদনায় সময় নষ্ট না করে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে লালমনিরহাটের নতুন ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এছাড়া অন্যান্য মন্ত্রীদের এসব নানামুখী তৎপরতার আরও খবর জানাচ্ছেন লিওন আজাদ। যুব সমাজকে অলস সময় কিংবা ফুটবল উন্মাদনায় মাতোয়ারা না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মৌলালী গ্রামে স্থানীয় এক যুবকের উদ্ভাবিত সোলার সেচ পাম্পের উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। আর্জেন্টিনা ব্রাজিল লড়াই করে ভাগ করতে হবে, তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে, ওই উদ্ভাবন করা, ভালো ব্যবসা করা, যাতে করে নিজে ভালো চলতে পারি, বাপের উপরে আপনার বোঝা না হওয়া, আর জমি বিক্রি করে কাজ না করা। নারী উন্নয়নে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। লক্ষ্মীপুরে এক সভায় তিনি একথা বলেন। নারী বান্ধব হিসাবে যে দায়িত্বটুকু নিয়ে সরকার কাজ করতেছে, একমাত্র কারণ হইল একজন মা তার ছেলে তার মেয়েটা যদি শিক্ষায় শিক্ষিত হয়, পুরা জাতিটা শিক্ষিত হবে না। এদিকে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতালে নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মন্ত্রী জানান, এর মাধ্যমে স্থানীয় রোগীদের দূর দূরান্তে যাওয়ার ভোগান্তি ও খরচ দুটোই কমবে। এই ডায়ালিসিস সেন্টারের মাধ্যমে এই দীর্ঘদিন যারা ডায়ালিসিস নেওয়ার কষ্ট ভুগেছে, কিছুটা হলো তাদের লাঘব হবে। উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে নেত্রকোনায় সুধী সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় থাকা ভুলভ্রান্তি সংশোধনের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে এলপিজি সিলিন্ডারের দাম তাৎক্ষণিকভাবে কমানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে যশোর সার্কিট হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ভুতুরে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সংসার পরিচালনার স্বস্তি এনে দেবে। পটুয়াখালী ইপিজেডে সম্পূর্ণ বিনিয়োগ করতে চায় মালয়েশিয়া ও চীন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী জানান, এই মেগা বিনিয়োগে প্রায় 1.5 লাখ মানুষের কর্মসংস্থান হবে। লিওন আজাদ, RTV। নির্বাচনের অঙ্গীকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের কষ্ট লাঘব করতেই জনবান্ধব বাজেট পাশ করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী আরও বলেন, দলের না হলে হিন্দু ধর্মাবলম্বী মানুষও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছে। বলেন, চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও বাস্তবে বাঙালিদের বিভাজন করা যায় না। নির্বাচনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে হিন্দু ধর্মাবলম্বীরা জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেছে উল্লেখ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। কৃত্রিমভাবে সংকট তৈরি করা যায়, কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যায়, কিন্তু আমাদের মনের প্রসারতা এবং গভীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, পারবা, তিব্রা সবাই মিলে এই ভূখণ্ডের অস্তিত্ব এবং স্বাধীনতা, এই ভূখণ্ডের অর্থনৈতিক বিকাশ সমস্ত কিছুর জন্য একসাথে লড়াই করা। এই জাতি কখনো কোনো জাতীয় এবং আন্তর্জাতিক বা বৈদেশিক চক্রান্তে আমাদের ভেতরের এই জমাট মোজাইক করা এই সম্পর্ককে বিনষ্ট করতে আগেও পারেনি, এখনো পারবে না।
দেশের 1 ইঞ্চি জায়গা কেন একটি বালির উপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সীমান্ত পুশিনের বিষয়ে তিনি বিজিবির পাশাপাশি সবাইকে কাজ করার আহ্বান জানান। আর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো সমঝোতা নাই বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। নেত্রকোনা 5 আসনের সাংসদ মাসুম মোস্তফা, জেলা জামায়াতের আমির সাদিক আহমেদ হারিস সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রস্তাবিত চীন বাংলাদেশ করিডোর হলে দুদেশের মধ্যে মাত্র 24 ঘন্টায় আনা নেওয়া যাবে পণ্য। এতে ব্যয় সাশ্রয় হবে এমনটা মনে করছেন উদ্যোক্তারা। পাশাপাশি চীনের দেয়া শুল্ক সুবিধাও নেওয়া সহজ হবে। তবে নিরাপত্তার বিষয় মাথায় রেখে ট্রান্স এশিয়ান ইকোনমিক করিডোরের সঙ্গে সংযোগ করা গেলে ভৌগোলিক কৌশলগতভাবে বাংলাদেশের জন্য ভালো হবে বলছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য মিলিয়ে চীন থেকে অন্তত 2000 কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে অন্তত 400টি পণ্যের শুল্ক সুবিধা থাকলেও বার্ষিক রপ্তানি আয় 100 কোটিরও কম। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীনের পক্ষ থেকে করিডোর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলছেন, বাংলাদেশের মোট আমদানির 25 থেকে 30% চীন থেকে আসে, যার প্রভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের জট লেগে থাকে। করিডোর হলে সেই জট কমে আসবে, কমবে খরচও। ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আমরা নিয়ে আসি, আমাদের আসতে মনে করেন মিনিমাম যদি এলসি থেকে 2 মাসের ভিতরে লাগে আসতে 24 ঘন্টা। আমি যদি 7 দিনও ধরি তাইলে কিন্তু আমার এখানে পুঁজি অনেক কম লাগবে। আমার যে 100 কোটি টাকা র মেটেরিয়াল রাখতে হইতো সেটা 25 কোটি টাকা নেমে আসবে। যে সড়ক পথে যদি কোনো জিনিস আসে সেটার কিন্তু সবসময় আপনার ভাড়া কম হয়। একটা উন্নয়নশীল দেশের যখন যোগাযোগ স্থাপন হবে, এর মধ্য দিয়ে উভয় দেশের অর্থনীতিতে একটা অনেক বড় গতিশীলতা আসবে। যে পণ্য আমাদের দেশে আমদানি হবে তার উৎপাদন খরচ কমে যাবে। আমাদের দেশ থেকে যে সমস্ত পণ্যের ডিউটি ফ্রি, কোটা ফ্রি চায়না দিয়েছে, এই পণ্যগুলো আপনার আরও খরচ কমে যাবে। এলসি সহ চীন থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানি রপ্তানিতে সচরাচর 2 মাস সময় লাগে। এ কারণে আম, কাঁঠাল সহ বেশ কিছু নিত্যপণ্য রপ্তানি করা সম্ভব হয় না। ব্যবসায়ীরা বলছেন, করিডোর হলে অল্প সময়ে এসব ফলও রপ্তানি করা যাবে। ফল কিন্তু ধরেন আমাদের জাহাজে পাঠানো সম্ভব না, নষ্ট হয়ে যাবে। প্লেনে পাঠাতে অনেক ভাড়া, যার জন্য আমাদের থেকে আম, কাঁঠাল যাচ্ছে না। এই পণ্যগুলা, কৃষি পণ্যগুলা কিন্তু চীনের বাজারে ভালো বাজার পাবে এই যে সড়ক যোগাযোগ হলে। এখানে ট্যুরিজম, বিভিন্ন ধরনের বিনিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল হাব, কালচারাল বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এগুলোও এই করিডোরে এটা হতে পারে। এর আগেও চীনের সঙ্গে ভারত ও মায়ানমারের করিডোর হওয়ার কথা ছিল, নানা কারণে সেটি হয়নি। মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের সহজ সংযোগ প্রস্তাবিত এই করিডোর ভূমিকা রাখবে, যাতে উপকৃত হবে বাংলাদেশও। করিডোরটি ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত করার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। এশিয়াতে এবং বিমস্টেকে কিন্তু যে মাস্টার প্ল্যান আছে, সেখানে কিন্তু একটা ট্রান্স এশিয়ান ইকোনমিক করিডোরের কথা বলা আছে। সো এগুলো যদি হয় তাহলে আমরা কিন্তু কানেক্ট করতে পারি। এটাকে আমরা একটা প্যান এশিয়ান মাল্টি মডেল কানেক্টিভিটির অংশ হিসাবেও আমরা এটাকে দেখতে পারি, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে। ট্রান্সপোর্ট করিডোরকে ইকোনমিক করিডোরে রূপান্তরে এর সঙ্গে নতুন সড়ক ও অবকাঠামো নির্মাণেরও পরামর্শ দেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এবার বিআরবি কেবল বিশ্বকাপের খবর। এক পাশে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্য পাশে বিশ্বকাপের রূপকথার নতুন নাম কেপ ভার্দে। কাগজে কলমে এক পেশের লড়াই, কিন্তু বিশ্বকাপ বারবার শিখিয়েছে এখানে অসম্ভব বলে কিছু নেই। লিওনেল মেসির জাদুকে আবারও পথ দেখাবে আলবিসেলেস্তেদের, নাকি মাত্র 5 লাখ মানুষের দেশ কেপ ভার্দে লিখবে ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। মায়ামিতে বাংলাদেশ সময় ভোর 4টায় মঞ্চস্থ হতে যাচ্ছে ডেভিড বনাম গলিয়াথের এই মহারণ। মুমসাদ দিনুরের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত।
আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত 10টি দ্বীপ দেশ নিয়ে গঠিত দেশ কেপ ভার্দে পরিচিত ছিল শুধুই তার স্বচ্ছ নীল জলরাশি আর সাদা বালুকা বেলার জন্য, কিন্তু বিশ্বকাপে তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার রূপকথার গল্প বিশ্বজুড়ে বদলে দিয়েছে ক্ষুদ্র এই দ্বীপ রাষ্ট্রটির পরিচয়। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা এই দেশটি এবার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ইতোমধ্যেই ম্যাচটি আখ্যায়িত হচ্ছে ডেভিড বনাম গোলায়াত লড়াই হিসেবে, যেখানে তাদের হারানোর নেই কিছুই। কঠিন এক গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ 32-এ জায়গা নিশ্চিত করে অসম্ভবকেই সম্ভব করেছে দলটি। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে ড্র করে পৌঁছায় রাউন্ড অফ 32-এ। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত প্রায় নিখুঁত আর্জেন্টিনা। গ্রুপ পর্বের 3 ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্বে উঠেছে আল বিসেলেস্তেরা, যেখানে আরও একবার দল ভরসা রাখবে সুপার হিউম্যান লিও মেসির উপর। আর্জেন্টাইন শিবিরে স্বস্তির খবর, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পাওয়া টটেনহাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এখন পুরোপুরি ফিট। তবে লেফট ব্যাক পজিশন নিয়ে স্কালোনি পড়েছেন মধুর সমস্যায়। ইনজুরি কাটিয়ে ওঠা প্রথম পছন্দ নিকোলাস তাগলিয়াফিকো ও তার অবর্তমানে নিজেকে দুর্দান্তভাবে প্রমাণ করা ফাকুন্দো মেদিনার যে কোনো একজন থাকতে পারেন শুরুর একাদশে। আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজের সঙ্গে হুলিয়ান আলভারেজের লড়াইটাও ওপেন, যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিছুটা এগিয়ে আছেন লাউতারো। শক্তির বিচারে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। তবে এবারের বিশ্বকাপে অনিন্দ্য সুন্দর গল্প লেখা কেপ ভার্দের বিপক্ষে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বর্তমান চ্যাম্পিয়নদের, কারণ নকআউট স্টেজে একটি ভুল, একটি হারেই শেষ হতে পারে শিরোপার স্বপ্ন। মুমসাদ্দিন নুরি, RTV। ইতিহাস গড়ার লক্ষ্যে শেষ 32-এর লড়াইয়ে ডালাসে রাত 12টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া মিশর। যে দলই জিতবে তারাই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জয়ের স্বাদ পাবে। দু দলের একমাত্র মুখোমুখি লড়াইয়ে 2010 সালে 3-0 গোলের জয় পায় মিশর। দু দলই গ্রুপ পর্বের কঠিন লড়াই পেরিয়ে এসেছে রাউন্ড অফ 32-এ। সকারুজরা স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হারের ধাক্কা সামলে প্যারাগুয়ের সঙ্গে 0-0 ড্র করে। শেষ ম্যাচে তুরস্ককে 2-0 গোলে হারিয়ে নকআউটের টিকিট কাটে। অন্যদিকে গ্রুপ পর্বে রানার্স আপ হিসেবে টেক্সাসের বিমান ধরে মিশর। এদিকে শনিবার রাউন্ডের অফ 32-এর শেষ ম্যাচে সকাল 7:30টায় কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। বগুড়ার সারিয়াকান্দির হাটশেরপুরে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে 140টি পরিবারের বসত ভিটে যমুনায় বিলীন হয়ে গেছে। ভিটে মাটি হারিয়ে নতুন জেগে ওঠা চরে বা অন্যত্র আশ্রয় নিচ্ছেন এলাকাবাসী। এদিকে ভাঙন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস উপজেলা প্রশাসনের। বগুড়ার সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদাত জামানের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। 2015 সাল থেকে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চক্রথীনাথ, ধনারপাড়া, করঞ্জাপাড়া, শেরপুর সহ বিভিন্ন এলাকায় যমুনা নদীর ভাঙন চলছে। গত কয়েক বছরে প্রায় 2000 পরিবার নদী ভাঙনের শিকার হয়েছেন। বিলীন হয়েছে হাজার হাজার হেক্টর কৃষি জমি। বারবার ভাঙনের শিকার হয়ে কেউ যমুনার জেগে ওঠা চরাঞ্চলে নতুন করে বসতি স্থাপন করছেন, আবার অনেকেই এলাকা ছাড়া হচ্ছেন। তাদের অভিযোগ, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও যমুনা নদীর ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শহর এলাকা চলে যাচ্ছে নদীর ওই পাশে, ধুধু বালু শহর, কেমন করে দিন যাপন যাবি না যাবি এটি আমাকে চিনতে পারবো। 5-6 ভাঙা দিলাম, বাবু বীর মুখে আমাকে জমা জমি নেওয়ারও সমর্থ নাই। যে বাড়ি ঘরগুলো আছে তাতে এগুলো বাড়ি ঘর যাতে না ভাঙে এই ব্যবস্থা সরকারের কাছে আমাদের করে অনুরোধ থাকবে। দেশের সরকারের কাছে আকুল ভাবে প্রার্থনা করবো যাতে আমাদের এই নদীটা সুন্দরভাবে বেঁধে দেয়, পরবর্তীতে এখানে যাতে ভাঙন না থাকে। দ্রুত ভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এই উপজেলার নির্বাহী কর্মকর্তা। বেশ কয়েকটি গ্রাম নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে, তো আমরা বিস্তারিত সবকিছু উল্লেখ করে আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। শুধু আশ্বাস নয়, দ্রুত যমুনা নদীর ভাঙন রোধে কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান নদীপাড়ের বাসিন্দারা। আবরার মাহি, RTV।
তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার ল নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে সুপ্রিম কোর্ট বিটে সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র এবং সমাজকে নিখুঁতভাবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইন অপ্রতুল, প্রয়োজন সময়োপযোগী নতুন আইনি কাঠামো গড়ে তোলা। আর বিএনপি সবসময় সাংবাদিকদের পাশে আছে উল্লেখ করে নির্ভয়ে ও নিঃসংকোচে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান জানান দলটির আইন বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল। এ সময় ল রিপোর্টার্স ফোরামের সদস্যরা সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-28 মেয়াদের নির্বাচন। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হবে আগামী 2 বছরের জন্য শিল্প সমিতির নতুন নেতৃত্ব। বিস্তারিত জানাচ্ছেন মারজান ইভান। সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবার সকালের এফডিসি ছিল একেবারেই অন্যরকম। ছুটির দিনের স্বাভাবিক নীরবতা ভেঙে সকাল থেকেই মুখর হয়ে ওঠে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির প্রাঙ্গণ। আগামী 2 বছরের জন্য নিজেদের যোগ্য নেতা বেছে নেবেন চলচ্চিত্র শিল্পীরা। এবারের নির্বাচনে 573 জন ভোটারের মধ্যে উপস্থিতি তুলনামূলক কম হলেও ভোট কেন্দ্রে ছিল উৎসব মুখর পরিবেশ। ভোট দিতে আসা শিল্পীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছিলেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে 2টি পূর্ণাঙ্গ প্যানেল। একটি সভাপতি পদে লড়ছেন প্রযোজক মকবুল হোসেন আরমান, সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলের সভাপতি প্রার্থী অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরী। এছাড়া 11টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে 2 প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 27 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের আজকে ঈদের দিন, শিল্পীদের 2 বছর পর পর একটা ঈদের দিন আসে, এটা হলো আমাদের নির্বাচন, শিল্পী সমিতির নির্বাচন। শুক্রবার আল্লাহ দোয়া কবুল হয়, আলাদা 2 রাকাত ফজর নামাজের পরে আলাদা 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ এত মানুষ আসবে, আল্লাহ তুমি আল্লাহ যাতে এই আজকে একটা সুষ্ঠু সুন্দর একটা গেট টুগেদার, এটা নির্বাচন কেন আমার তো শিল্পীদেরকে সমিতিতে একটা ওরা সেবা দিবে, আর তো কিছু না। ভোট শেষে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন অনেক ভোটার। এগুলাতে দেখলাম সবাই খুব এনজয় করতেছে, হাসি খুশি। এই হাসি খুশিটা যেন শেষ পর্যন্ত থাকে। গতবারে তো বেশি একটু ছিল, কারণ হাট্টাহাটি ছিল, তো এবারও হাট্টাহাটি আছে, কিন্তু তার মধ্যে একটা মানে শৃঙ্খলতা আছে। নির্বাচনের পরিবেশ তো খুব সুন্দর, আমি এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমি একদম নির্বিঘ্নে ওখান থেকে গেলাম, ওখান থেকে সবার সাথে হাত মেলালাম, কথা বললাম, সবাই হাসি খুশি, কোনো ঝগড়াঝাটি নাই, তর্কাতর্কি নেই, কিচ্ছু নেই। ভেতরে পরিবেশ তো আরও সুন্দর। এফডিসির ছবি লাগবে, আমরা অভিনয় করব, কলাকুশলীরা কাজ করবে, সেখান থেকে অর্থ আসবে, সুন্দরভাবে বেঁচে থাকবো, এটাই চাই, আর কিচ্ছু চাই না। ভোট গণনা শেষ হলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরপরই জানা যাবে আগামী 2 বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে কারা দায়িত্ব নিচ্ছেন। মারজান ইভান, আরটিভি। আদাবর থানার আলোচিত হত্যা মামলায় 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রিপন, নীরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, ব্রাজিল জাপান ফুটবল ম্যাচ দেখা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষে সাদ্দাম হোসেন নিহত হন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক আবেদনের প্রেক্ষিতে সুখরঞ্জন বালির গুমের ঘটনায় সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অনলাইন ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে দেশে গড়ে ওঠা সীসা ব্যবসায়ী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 66 কেজি সীসা ও বিপুল সরঞ্জাম। শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বলা হয়, দীর্ঘদিন ধরে ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করে অভিনব কায়দায় সীসার ব্যবসা চালিয়ে আসছিল এই চক্রটি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে 65.9 কেজি 41টি হুক্কা, 40 কেজি কয়লা এবং 5টি মোবাইল ফোন সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ডিএনসি জানায়, সাম্প্রতিক সময়ে এটি সীসার সবচেয়ে বড় চালান জব্দ করার ঘটনা।
সরবরাহ সংকটের কারণে কেজিতে প্রায় 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম। সবজিতে খুব একটা তারতম্য না থাকলেও দাম বেড়েছে কাঁচামরিচে। বিক্রেতারা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় গরু খাসির মাংসের দোকানে ভিড় কমেছে। এদিকে বাজারে স্বস্তি ধরে রাখতে সরকারের কঠোর ও নিয়মিত তদারকির তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। খামার থেকে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বেড়েছে। ফলে খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়, আর সোনালী মুরগির দাম ঠেকেছে 280 থেকে 330-এ। সোনালী আজকে 330 টাকা কেজি, ব্রয়লার 180 টাকা, আর দেশি হচ্ছে 620 টাকা। গত সপ্তাহ থেকে সবগুলোই বাড়তি। গরম পরে খামার থেকে মাল বের করতে চায় না। খামার হলে জিনিসটা অনেক ভালো থাকে, আর যখন খামার থেকে বের করে তখন মালগুলো নষ্ট হয়। গত মঙ্গলবার নতুন বাজেট পাশ হওয়ার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার শঙ্কা ছিল, তবে চাল, ডাল কিংবা তেলের মতো অন্যান্য নিত্য পণ্যের বাজারে তেমন বড় কোনো প্রভাব পড়েনি। দাম রয়েছে অনেকটাই অপরিবর্তিত। এদিকে সবজির দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে কাঁচামরিচের দাম। তেল, চাল, চিনি, ডাল, লবণ সব মালের সরবরাহ ভালো, তবে একটা মেসেজ ছিল দাম কমার, কিন্তু ওই হারে কিছুই কমে নাই। বিগত বর্ষগুলোতে যখন বাজেট ঘোষণা হতো অথবা পে স্কেল ঘোষণা হতো, তখন আগে থেকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেত, এরকম এবার সেরকম ভাবে দেখছে না। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস, তবে দেশি মাছের বাজারে দাম কিছুটা চড়া। বিক্রেতাদের আক্ষেপ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ও পকেটের অবস্থা ভালো না থাকায় দাম স্থিতিশীল থাকার পরও মাংসের দোকানে মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। বেচাকিনি নাই, একদম কম, কিন্তু দাম আগের থেকে কম। আগে বেচতাম 80 টাকা, এখন 750 টাকা বিক্রি করি। মানুষের হাতে তো টাকা পয়সাই নেই। চিংড়ি মাছ, কাজলি মাছ, বাতাসি মাছ, অন্য যে পোয়া মাছ, বাইম মাছ, ট্যাংরা মাছ, এইসব মনে করেন কি 100-200 টাকা বেশি। ভোক্তাদের প্রত্যাশা, সরকার নিয়মিত ও কঠোর বাজার তদারকির মাধ্যমে নিত্যপণ্যের দাম স্বাভাবিক ও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার ব্যবস্থা নেবে। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। কমলাপুর মেট্রো স্টেশন আগামী বছরের মার্চ মাসের মধ্যে চালু হওয়ার কথা জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। এর ফলে মেট্রো রেলের দৈনিক যাত্রী অন্তত 20% বাড়বে বলে ধারণা করছে সংস্থাটি। এছাড়াও বাড়তি চাপ সামাল দিতে ধাপে ধাপে মেট্রো রেলের চলাচলের সময়ও বাড়ানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি 7 জুন রাতে 20 মিনিট সেবা বাড়ানোর পরই দৈনিক প্রায় 10,000 নতুন যাত্রী যুক্ত হওয়ার কথা জানায় সংস্থাটি। কমলাপুর স্টেশন চালু হলে রাতে মেট্রো রেল বন্ধ হওয়ার পরই রক্ষণাবেক্ষণের মূল কাজে গতি আরও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ। তখন সেবার পরিধি আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে বলেও জানান তারা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সহযোগীদের দাফন প্রক্রিয়ার প্রথম পর্ব শুরু হয়েছে। তেহরানে গ্র্যান্ড মুসাল্লায় ভোর থেকে শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে শোক জানাচ্ছেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ। খামেনির জানাজায় যোগ দেবেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সব মিলিয়ে 2 কোটি লোক সমাগম ঘটবে বলে আশা করছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যোগ দিতে তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ। এরই মধ্যে শুরু হয়েছে জানাজার আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়ারে জড়ো হয়ে শেষ শ্রদ্ধা জানাতে শুরু করেছে সাধারণ নাগরিকরা। এই অনুষ্ঠানে দীর্ঘ আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে এসেছে ইরানের রিভলিউশনারি গার্ড IRGCর কমান্ডার জেনারেল আহমেদ ওয়াহিদি। শুক্রবার ভোরে মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসল্লার মূল প্রার্থনা কক্ষে নিয়ে আসা হয়। সেখানে সাধারণ জনগণ শেষ বিদায় জানাতে পারবেন আগামী 2 দিন। জানা যায় বিশ্বের শতাধিক দেশ থেকে প্রতিনিধি আসবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ঐতিহাসিক এই বিদায় অনুষ্ঠানে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ বিশ্বের 30টিরও বেশি দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধি দল ইতোমধ্যে তেহরানে এসে পৌঁছেছেন। যুদ্ধবিরতির মধ্যস্থতায় অবদান রাখার পর জানাজায় সশরীরে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে বৈদেশিক সফরে থাকায় উপস্থিত থাকতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতের বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। এরই মধ্যে তেহরান জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার ভোর থেকেই শহরের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার তেহরানের আকাশপথ আংশিক এবং সোমবার পুরোপুরি বন্ধ থাকবে।
8 জুলাই থেকে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শুরু হবে 2 দিনব্যাপী আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন পর্ব। দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য তেহরানের বিভিন্ন মসজিদ, স্টেডিয়াম, পার্ক ও অস্থায়ী ক্যাম্পে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। এই 2 দিনের শ্রদ্ধা নিবেদনের পর 6 জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে মূল জানাজা ও শোক মিছিল। 7 জুলাই কোমে এবং সর্বশেষ 9 জুলাই মাশাদে পবিত্র ইমাম রেজা মাজারের প্রাঙ্গণে খামেনির দাফন সম্পন্ন হবে। আব্দুল মালেক, RTV। ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা জাতীয় দলকে এনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব টার্ফে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFP আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার স্পোর্টস ডিপ্লোম্যাসিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার সর্বস্তরের খেলাকে ছড়িয়ে দিতে কাজ করছে। ফুটবল উন্মাদনাকে কাজে লাগিয়ে বিশ্ব সম্প্রীতি গড়ে তোলায় সরকারের চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশে যে ফুটবলের প্রতি যে প্যাশন রয়েছে, যে মানুষের যে উন্মাদনা রয়েছে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়। তো ফুটবল ফেডারেশনের সাথে ইতিমধ্যে বোধহয় একটি MOU আছে। তো আমরা এটিকে আরও পর্যালোচনা করে এবং আমাদের বর্তমান সরকারের যে লক্ষ্য, যে উদ্দেশ্য রয়েছে, আমরা স্পোর্টস ডিপ্লোমেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।